একদিন এক শিয়াল খাবারের জন্য তাদের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যায়। আর নতুন জঙ্গলে গিয়ে শিয়াল তো খুবই খুশি হয়ে যায়। আর সেই আনন্দে শিয়াল বলতে থাকে, আরে বাহ, আমার তো ভাবনা অনেক সুন্দর। এখানে এসে তো আমি কোনো ভুল করিনি। এখানে তো দেখছি প্রত্যেকটা গাছে পাখিদের বাসা। যাই হোক, এবার আমার খেতে সুবিধা হবে। শিয়াল এমন কথা বলতে না বলতে একটা পাখিকে দেখতে পেয়ে যায়। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। এরপর শিয়াল সেই পাখিটির সামনে গিয়ে সেই পাখিটিকে ধরে খেয়ে ফেলে। শিয়াল তো বেশ মজা পেয়ে যায়। এদিকে একটা কাক এই দৃশ্যটি দূর থেকে দেখে নেয়। এরপর দেবলীনা কাক জঙ্গলের সমস্ত পাখিদের সেই ব্যাপারটা বলে দেয়। টুনি দিদি, সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের জঙ্গলে এক পাখি খেকো শিয়াল ঢুকে পড়েছে। এটা তো অনেক বড় বিপদের খবর দেবলীনা। এখন থেকে আমাদের বাচ্চাদের তো সাবধানে রাখতে হবে। তোমার বাচ্চাদের বাইরে বেরোতে দিও না। এরপর খুব তাড়াতাড়ি করে দেবলীনা কাক বাড়িতে চলে যায়। ভাবছি আজকে আর খেতে বেরোবো না, হাতে পায়ে এমন ব্যথা ধরেছে। যাই, এই জল খেয়ে আজকে শুয়ে পড়বো। এমন কথা বলতেই শিয়াল এক কবুতরকে ফল খেতে দেখতে পেয়ে যায়। এই দেখো কাণ্ড, ভাবছি আজকে খাবো না, কিন্তু পাখিগুলো ঠিক সামনে এসে হাজির হয়ে যায়। যাই তাহলে খেয়েই আসি। যেই না শিয়াল সেই কবুতরের সামনে যায়, অনেক তো ফল খেলে কবুতর, এবার আমার পেটে আসো তো, তোমাকে খেয়ে আমার পেটের ক্ষুধা মিটাবো। আমাকে খেও না শিয়াল মামা, আমি তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে আমি তাই করব। তুমি চাইলে আমি প্রত্যেকদিন তোমার জন্য খাবার নিয়ে আসবো। তবুও দয়া করুন শিয়াল মামা, আমাকে খেও না। কি বললি তুই আমাকে খাবার এনে দিবি? তাহলে আর তোকে খাবো না আমি। তাহলে ওই কথাই রইলো, তুই প্রত্যেকদিন আমার জন্য একটা করে পাখি নিয়ে আস। তারপর শিয়াল সেখান থেকে চলে যায়। সারাদিন খুঁজে কবুতর দুটো পাখির ছানা পেয়ে যায়। এরপর কবুতর সেই পাখি দুটোর খবর সে শিয়াল মামাকে দিতে চলে যায়। অন্যদিকে শিয়াল অনেক বেলা পর্যন্ত আরামে ঘুমিয়েছিল। এরপর সেই কবুতর সে শিয়াল মামার কাছে আসতে থাকে আর তাকে ডাকতে থাকে, শিয়াল মামা ওঠো, তোমার জন্য খাবার খুঁজে পেয়েছি। এরপর শিয়াল উঠে সেই কবুতরের সঙ্গে পাখির বাচ্চা খেতে চলে যায়। সেখানে গিয়ে শিয়াল বসে পড়ে এবং কবুতর সেই বাচ্চা দুটোকে তার সামনে এনে দেয়। আরে বাহ কবুতর, বাচ্চা দুটো তো অনেক সুন্দর, খেতে তো খুবই মজা হবে। এরপর শিয়াল মনের আনন্দে সেই বাচ্চা দুটোকে এক এক করে দুটোই খেয়ে ফেলে আর কবুতরকে বলতে থাকে, বুঝলে কবুতর, এভাবেই প্রত্যেকদিন আমার জন্য খাবার নিয়ে আসবি। টুনি ও তার মেয়ে তাদের কোনো ঘর না থাকায় জমিদার কবুতরের ঘরে ভাড়া থাকতো, কিন্তু বেশ কিছুদিন ধরে টুনি সেই ঘরের ভাড়া দিতে পারছে না। একদিন জমিদার কবুতর সেই ঘরের ভাড়া নিতে তাদের বাড়িতে চলে যায়। টুনি, এই টুনি, বাড়িতে আছিস নাকি? থাকলে তাড়াতাড়ি বেরিয়ে আয়। কবুতর অনেক উঁচু গলায় তাদের ডাকতে থাকে। টুনি বেরিয়ে এসে তাকে বলতে থাকে, জমিদার বাবু, আজকেও না আমি তোমাদের টাকাটা জোগাড় করতে পারিনি। দয়া করুন জমিদার বাবু, মেয়েটাকে নিয়ে কোথায় যাও? এটা কোনো ধর্মশালা নয় টুনি, আমি এতদিন সময় নিতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি ঘর খালি করে দাও। একটু দয়া করুন জমিদার বাবু, মেয়েটাকে নিয়ে আমি যে খুবই অসহায়। দয়া করে আমাকে আর মাত্র কিছুটা দিন সময় দিন, তাহলে আমাকে সব বের করতে হচ্ছে বলো। কবুতর তাদের কোনো কথা না শুনে ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেয় এবং সেই ঘরে তালা লাগিয়ে সেখান থেকে কোনো কিছু না বলে চলে যায়। তুমি কষ্ট পেও না মা, তুমিই তো বলেছিলে দুঃখের সময় কষ্ট না পেয়ে ভাবতে হবে কি করে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। রিপন, এই বুঝি তোমার আসার সময় হলো? সে কখন বেরিয়েছো? আর এদিকে যে আমি একটা কাজের লোকের কথা বলছি সেদিকে তোমার কোনো খেয়াল নেই। আমি আর এত কাজ একা একা করে উঠতে পারছি। কাজের লোকের কথা বলতেই টুনির কথা কবুতরের মনে পড়ে যায়। তুমি একটু অপেক্ষা করে দেবলি না, আমি এক্ষুনি নিয়ে আসছি। জমিদার কবুতর সে টুনির কাছে আবার যেতে লাগলো, কারণ সে জানতো টুনি এ কাজ করবেই করবে। আবার কবুতরকে আসতে দেখে টুনি তো অবাক হয়ে যায়। আমি জানতাম জমিদার বাবু তুমি এতটা নিষ্ঠুর নও, তুমি এভাবে আমাদের রাখতেই পারো না। আরে হ্যাঁ, তাই তো এলাম তোর কাছে, আমাদের বাড়ি চল, ঘরে সমস্ত কাজকর্ম করবি আর সেখানেই থাকতে পারবি। করবো জমিদার বাবু, আমি সব কাজ করে দিব, শুধু আমার মেয়েটা যাতে একটু থাকতে পারে তাহলেই চলবে। কবুতরের এক কথায় রাজি হয়ে যায় টুনি এবং তার মেয়েকে নিয়ে জমিদার কবুতরের বাড়িতে কাজ করতে চলে যায়। এতদিনই একটা ভালো কাজ করলে তুমি, যাক এবার থেকে একটু আরামে থাকতে পারবো। চলো চলো টুনি, ঘরের কোথায় কি আছে সবটা দেখিয়ে দিই তোমাকে, তারপর তুমি সব কাজ করে দিবে। হ্যাঁ মালকিন, তুমি সেটাই করো, আমাকে সবটা দেখিয়ে দাও। দেবলীনা টুনিকে সবটা বুঝিয়ে দেয়। এরপর টুনি ঘরের সমস্ত কাজ সকাল থেকে রাত পর্যন্ত করতে থাকে। সমস্ত কাজ ছেড়ে তারপর রাতে ঘুমোতে যেত। মা, আমার না খুব শীত করে, তুমি দেবলীনা আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার জন্য একটা শীতের কাপড় আনো মা। আচ্ছা ঠিক আছে টুকি, আমি কালই তোর জন্য শীতের কাপড় নিয়ে আসবো। পরের দিন সকালে সব কাজ ছেড়ে টুনি, মালকিন আমাকে কিছু টাকা দিবেন, আমার মেয়েটার জন্য না একটা শীতের কাপড় আনবো। বেশি টাকা লাগবে না, শুধু একটা কাপড় কেনার টাকা হলেই হবে।
না না টুনি, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। খেতে দিচ্ছি, ঘুমানোর জায়গা দিয়েছি, এই তো অনেক। এর থেকে বেশি আমরা আর কিছু দিতে পারবো না। দেবলিনের এমন কথা শুনে টুনি ও তার মেয়ে টুকি সেই বাড়ির থেকে চলে যায়। যেতে যেতে তারা এক ডাইনির সামনে এসে পড়ে যায়। এই টুনি, কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে। ডাইনির এমন কথা শুনে টুনি অনেকটাই ভয় পেয়ে যায়। আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই টুনি, আমি তোমাদের ব্যাপারে সবটা জানি। আর আমি একজন সাহায্যকারী ডাইনি, তাই তোমাদের আমি সব মনের আশা পূর্ণ করে দিব। এই নাও টুনি, তোমাদের দুজনের জন্য শীতের কাপড় আছে এখানে। আর এই জঙ্গলের শেষ প্রান্তে একটা ঘর বানিয়ে দিচ্ছি, সেটা তোমাদের হবে। অনেক অনেক ধন্যবাদ ডাইনি মাসি তোমাকে আমাদের এতটা উপকার করানোর জন্য। এরপর টুনি ও তার মেয়ে জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে দেখে একটা অনেক সুন্দর ঘর তাদের জন্য তৈরি করে দিয়েছে। ওই দেখো মা, কত সুন্দর ঘর। হ্যাঁ রে মা, সত্যি তাই। নতুন ঘর পেয়ে টুনি ও তার মেয়ে টুকি অনেকটাই খুশি হয়ে যায়। জঙ্গলে সবচেয়ে বড় চালাক ও অলস ছিল এই দুটি পাখি। তারা শুধু এইটুকুই ভাবতো যে কি করে পেট চালানো যায়, কিছু কাজ না করে। অন্যের রান্না করা খাবার পর্যন্ত তারা চুরি করে খেত। একদিন টুনির মেয়ে তাদের এই চালাকি ফাঁদে পড়ে যায়। বাড়ির বাইরে টুকি তার মায়ের অপেক্ষা করছিল। প্রিয়, ওই দেখো টুনির মেয়ে দাঁড়িয়েছে, নিশ্চয়ই ওর মা বাড়িতে নেই। চলো আজকে ওকে বোকা বানিয়ে ওদের ঘরের সমস্ত খাবার খেয়ে নিব। এমন কথা বলে তারা টুকির কাছে চলে যায়। টুকি, তোমার মা কি বাড়িতে আছে? যদি থাকে তাহলে তোমার মাকে একটু দেখে দাও না। মা তো বাড়িতে নেই, মা জল আনতে গেছে নদীর ধারে। তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে টুকি, তুমি তাই করো, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। এরপর টুকি তার মাকে কথাটা জানাতে তার মায়ের কাছে চলে যায়। আর এদিকে এটাই তারা সুযোগ পেয়ে যায়। রিপন, চলো তাড়াতাড়ি, ঘরে কি আছে সব খেয়ে নিব। হ্যাঁ দেবলিনা, তাই চলো। এরপর তারা ঘরে এসে দেখে যে তারা বিরিয়ানি রান্না করেছে। তাদের তো জিভে জল চলে এসেছে। দেখো দেখো দেবলিনা, কত সুন্দর খাবার, আমি তো আর লোভ সামলাতেই পারছি না। হ্যাঁ প্রিয়ম, সত্যি তাই, আমরা তো এরকম খাবার কোনোদিনও খাইনি। আর একটুও সময় নষ্ট না করে তারা খেতে থাকে। এরপর তারা দুজনে সেই বিরিয়ানি গুলো দুজনে সবটা খেয়ে নেয়। তাদের জন্য একটুও বিরিয়ানি রাখেনি তারা। খাওয়া শেষ হয়ে গেলে তারা সেখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে যায়। এইদিকে টুনি ও তার মেয়ে নদী থেকে জল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। টুনি বাড়ি গিয়ে দেখে যে যারা আসার কথা ছিল তারা আর সেখানে নেই। এরপর টুনি ঘরে গিয়ে দেখে যে তাদের বিরিয়ানি গুলো আর নেই। টুকি, এখানেই তো বিরিয়ানি গুলো রেখেছিলাম, কিন্তু সেগুলো গেল কোথায়? আমিও তো একটু আগে এখানেই বিরিয়ানি গুলো দেখেছিলাম মা, তারপরেই তো তোমার কাছে গেলাম। তার মানে এখন আর আমার বোঝার বাকি নেই, সেই শয়তান দুটোরই কাজ এটা। তারাও এবার দেখাবো মজা। এভাবেই সেদিনের দিনটা কেটে যায়। পরের দিন সকালে দেবলিনা কাক ও প্রিয়ম কবুতর দুজনে গল্প করছিল। কালকের খাবারটা যা ছিল না, সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই, বলতে হবে টুনির হাতে জাদু আছে। তাদের এমন কথা চলতে চলতে টুনি সেখানে চলে আসে। টুনি তাদের দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। আরে দেবলিনা, প্রিয়ম, তোমরা এখানে কি করছো? এভাবে দেখা হবে ভাবতে পারিনি। এই একটু গল্প করছিলাম আর কি। কিন্তু টুনি, তুমি কোথায় যাচ্ছ? আর তোমার মেয়ে বা কোথায়? টুনি মনে মনে ভাবে তারাও তোমাদের মজা দেখাবো। আর বলো না দেবলিনা, আমি বিরিয়ানি রান্না করেছি, কিন্তু দেখি মশলাটা নেই, তাই বাজারে যাচ্ছি। আর টুকি তার দিদার কাছে গেছে। টুনি এমন কথা বলে বাজারে না গিয়ে বাড়িতে চলে যায়। এদিকে তারা দুজন লোভ সামলাতে না পেরে আবার টুনিদের বাড়িতে চলে যায়। অন্যদিকে টুনি ও তার মেয়ে তাদের ঘরের এক কোণে লুকিয়েছিল। এরপর সে শয়তান দুটো তাদের ঘরে এসে দেখে যে কোথাও বিরিয়ানি নেই। প্রিয়ম, এখানে তো কোথাও বিরিয়ানি নেই, টুনি আমাদের বোকা বানিয়েছে। তাই তো দেখছি দেবলিনা, টুনি আমাদের এভাবে ঠকাবে আমরা বুঝতে পারিনি। তারা এমন কথাবার্তা বলতে বলতে টুনি তাদের পেছনে চলে যায়। তারপর টুনি তাদের একটা লাঠি দিয়ে অনেক মার মারতে থাকে। মেরো না টুনি, আমাদের মেরো না, আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। টুনির হাতে অনেক মার খাওয়ার পর সেই শয়তান দুটো পাখি সেখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে যায়। একদিন টুনি ও তার মেয়ে একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে টুনির মেয়ে পা পিছলে যায়, সঙ্গে সঙ্গে জলে পড়ে ডুবে যায়। টুনি তোলার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই সেখানে এক জলপরি বেরিয়ে আসে আর বলতে থাকে, টুনি চিন্তা করো না, তোমার মেয়েকে আমি তুলে দিব, কিন্তু একটা শর্ত আছে, অনেকজনের মাঝে তোমার মেয়েকে তোমাকে খুঁজে বের করতে হবে। জলপরি বেশ কয়েকজনকে সামনে আনে। তো টুনি তার মেয়ের চিন্তায় এত হতাশ হয়েছে যে তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না। তারপর জলপরি বলতে থাকে, কি টুনি, খুঁজে বের করতে পারলে না তো? তো বন্ধুরা, তোমরা যদি কেউ টুনির মেয়েকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা টুনির আসল মেয়ে। টুনিদের জঙ্গলে এক মস্ত বড় আপেল গাছ ছিল, আর সেই আপেল গাছের আপেল প্রায় সমস্ত জঙ্গলের পাখিরা খেত। একদিন 2-3 জন পাখি সেই আপেল গাছে আপেল খেতে গিয়েছিল, কিন্তু সেই কি কাণ্ড, সেই গাছের ভেতর থেকে এক মরা টুনির আত্মা ভেসে ওঠে আর বলতে থাকে, এই গাছের আপেল কেউ নিবে না, এটা শুধুই আমার। এরপর পাখিগুলো বুদ্ধি করে ভূতের রানীর কাছে চলে যায়। গিয়ে ভূতের রানীকে বলতে থাকে, ভূতের রানী, আমাদের আপেল গাছে একটা মরা টুনির আত্মা ভেসে উঠেছে, সে কিছুতেই আমাদের আপেল খেতে দিচ্ছে না। তখন ভূতের রানী বলতে থাকে, আমার কাছে যখন এসেছো তাই তোমাদের খালি হাতে ফেরাবো না, আমি সেই আত্মাকে আমার কাছে ডেকে নিচ্ছি। ভূতের রানী সেই আত্মাকে তার কাছে ডেকে নেয় এবং সেই আপেল গাছকে মুক্ত করে দেয়।